উপসর্গ হচ্ছে বিশেষ কিছু শব্দখণ্ড বা শব্দাংশ যেগুলো শব্দের পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন করে, যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের অর্থের সংকোচন ঘটায় বা প্রসারণ ঘটায়, অর্থাৎ বিপরীত করতে পারে কখনো বা কখনো অন্য কোনো বিশেষ অর্থ প্রদান করে। তো উপসর্গের বিস্তারিত আলোচনায় আজকে যাব না, বিস্তারিত আলোচনা দেখতে হলে অন্য একটি ভিডিও দেখতে হবে। আজকে বিশেষ করে যে প্রশ্নগুলো এমসিকিউ হিসেবে আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেই প্রশ্নগুলোই আলোচনা করব এমসিকিউ হিসেবে। আর তার জন্য সবার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে উপসর্গের যে প্রকারভেদ। উপসর্গ ৩ প্রকার: বাংলা, সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। এই উপসর্গগুলো আমাদের চিনে রাখতে হবে। যদি এই প্রকারভেদ অনুসারে উপসর্গগুলো তোমরা মনে রাখতে পারো, তাহলে কয়েক ধরনের প্রশ্নের অ্যান্সার করার সুবিধা হবে। ১ম দিকে শুনে মনে হতে পারে যে একেবারে অসম্ভব একটা ব্যাপার, এতগুলো উপসর্গ কিভাবে মনে রাখবো? কিন্তু পড়ার পরে দেখবে যে খুব একটা কঠিন না। যারা একেবারে নিখুঁতভাবে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু এর বিকল্প নেই। তোমাদের অবশ্যই এই উপসর্গগুলো মনে রাখতে হবে। তার আগে জানিয়ে রাখি যে সংস্কৃত উপসর্গ হচ্ছে ২০ টি, বাংলা উপসর্গ ২১ টি এবং বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে ১৬-১৭ টা তোমরা বইয়ে পাবে, আরো বেশিও পেতে পারো। তাহলে আমরা লিস্টটা দেখে নেই যে কি, কি উপসর্গ আছে। বাংলা ভাষার সাথে এই ২১ টি উপসর্গ যুক্ত হয়: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, অব এগুলো। আর সংস্কৃত উপসর্গও দেখতে পাচ্ছ ২০ টি দেওয়া আছে। আর বিদেশি উপসর্গ, এখানে ইংরেজি উপসর্গ ফুল, হাফ, সাব, হেড, ফার্সি উপসর্গ নিম, ফি, বদ, পর, কম, বে, কার। আরবি উপসর্গ আছে কিছু, আর হিন্দি উপসর্গ আপাতত একটাই পেয়েছি, একটাই আছে এখানে। একটু আগে যে বলেছিলাম যে এই লিস্টটা মুখস্থ রাখলে কয়েক ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে। সেটা কিভাবে সম্ভব হতে পারে এবার দেখো। উপসর্গ থেকে এমসিকিউ হিসেবে যত প্রশ্ন আসে, সংখ্যার দিক থেকে যদি বিচার করো, ১ নম্বরে যে প্রশ্নটি এগিয়ে থাকবে সেটি হচ্ছে ৪ টি বিশেষ উপসর্গ আছে যেগুলো সংস্কৃত এবং বাংলা ২ জায়গাতেই কমন পাওয়া যাবে। অর্থাৎ এই ৪ টি উপসর্গ সংস্কৃত শব্দের সাথেও ব্যবহৃত হয়, তখন সেগুলো সংস্কৃত উপসর্গ, আবার বাংলা শব্দের সাথেও ব্যবহৃত হলে সেগুলো বাংলা উপসর্গ হয়ে যায়। আর এই ৪ টি উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। আশুবিনি তোমরা এভাবেও মনে রাখতে পারো। তো এই ৪ টি উপসর্গ থেকে কয়েক রকম করে প্রশ্ন আসবে যে নিচের কোন শব্দগুলো বাংলা এবং সংস্কৃত ২ টি হিসেবেই বিবেচিত হয়, অথবা বাংলা সংস্কৃত ২ জায়গাতেই আছে, অথবা যেকোনো একটি দিয়েও প্রশ্ন আসতে পারে বা ২ টি বা ৩ টিও থাকতে পারে। তো যেভাবেই হোক তোমাদের মনে রাখতে হবে আশুবিনি এই ৪ টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত ২ প্রকারেই পাওয়া যাবে। আর প্রশ্ন পর্যালোচনা করলে তোমরা ২য় অবস্থানে যে টাইপের প্রশ্ন পাবে সেটি হচ্ছে বিদেশি উপসর্গ থেকে। যারা একটু ফাঁকিবাজি করে বাংলা উপসর্গ আর সংস্কৃত উপসর্গ অর্থাৎ ২১ টি আর ২০ টি, এই ৪১ টি যদি মুখস্থ করতে কঠিন মনে হয়, বিদেশি উপসর্গগুলো কিন্তু মুখস্থ করা বাদ দেওয়া যাবে না। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ফার্সি উপসর্গ, অথবা আরবি উপসর্গ, অথবা উদাহরণ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে হররোজ, এখানে হর এটি কোন ভাষার উপসর্গ? এইভাবে কয়েক রকম করে প্রশ্ন আসতে পারে। তো তোমাকে এই ১৫-১৬ টা উপসর্গ কিন্তু মনে রাখতেই হবে। যেগুলো ১-২ বার পড়লে তোমার দেখলেই মনে হবে যে এটা ফার্সি উপসর্গ বা এটা হিন্দি উপসর্গ হতে পারে। এবার দেখা যাক আর কি, কি ধরনের প্রশ্ন হয়ে থাকে উপসর্গ থেকে, যে কারণে তোমাদের ওই লিস্টটা মনে রাখা জরুরি হতে পারে। কখনো, কখনো একটা বাক্য দিয়ে দিবে তোমাদের প্রশ্নে যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে সেটি খুঁজে বের করো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদের খুব পছন্দের একটা প্রশ্ন এটা, যে একটা বাক্য দিয়ে সেখান থেকে উপসর্গগুলো খুঁজে বের করতে হবে। আসলে সংখ্যাটা তখন লিখতে হয় যে এখানে কয়টি উপসর্গ আছে, ৬ টি নাকি ৭ টি নাকি ১০ টি নাকি ১২ টি, তখন তোমাকে খুঁজে বের করতে হবে। আর তুমি যদি এই লিস্টটা সম্পর্কে ধারণা না রাখো, তাহলে কিন্তু একটু কঠিন মনে হতে পারে। যেমন এই ৪ টি বাক্য লক্ষ্য করো, যার ১ম টি আছে উপকূলের ২৯ জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন। এই বাক্যে কয়টি উপসর্গ আছে? এখন তোমরা যদি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এই উপসর্গগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে বের করতে পারবে যে উপকূল শব্দের উপ একটা উপসর্গ, ২৯ এর অনু একটা উপসর্গ, অতিশয়ের অতি একটা উপসর্গ, অত্যাচারিত শব্দে একটা উপসর্গ আছে অতি,
আর সম্রাট এখানেও একটা উপসর্গ আছে সম। আবার প্রতিকার শব্দেও উপসর্গ আছে প্রতি। তোমরা লিস্টটা মুখস্থ না রাখলে হয়তোবা ২-৩ টি খুঁজে বের করতে পারবে। যেমন উপ, অতি এগুলো পারবে। কিন্তু সম শব্দটাও যে একটা উপসর্গ যেটি দিয়ে সম্রাট তৈরি হয়েছে, এটা যদি তোমরা আগে থেকে না জানো তাহলে কিন্তু বের করা যাবে না। আর এই বাক্যে উপসর্গ আছে মোট ৬ টি। পরের বাক্যটি দেখো, এই বাক্যে কিন্তু একটু ঝামেলা আছে। কারণ এখানে একই শব্দে একাধিক উপসর্গ ব্যবহৃত হয়েছে। অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। এখানে অনতিবিলম্ব এই শব্দটার সাথে ৩ টি উপসর্গ যুক্ত আছে। মূল শব্দটা হচ্ছে লম্ব আর তার সাথে ৩ টি উপসর্গ যুক্ত হয়ে অনতিবিলম্ব হয়েছে। আর সমভিব্যাহার যার মানে হচ্ছে সাথে নিয়ে বা সঙ্গে নিয়ে, সেই সমভিব্যাহার শব্দটায় ৪ টি উপসর্গ আছে এখানে লক্ষ্য করো। আর এই সমভিব্যাহার শব্দটাও কিন্তু কয়েকবার পরীক্ষায় আসে, বাক্য হিসেবে না, এটি আলাদা শব্দ হিসেবেই আসে যে এই সমভিব্যাহার শব্দটায় কয়টি উপসর্গ আছে। যেহেতু এটি ব্যতিক্রম এবং একটু কঠিন, এটা অনেকবার পরীক্ষায় দিয়ে থাকে। কাজেই তোমাদের মনে রাখতে হবে সমভিব্যাহার শব্দটায় ৪ টি উপসর্গ আছে। মূল শব্দটা ছিল হার আর তার আগে সম, অভি, বি, আ এই ৪ টি উপসর্গ যুক্ত হয়ে সমভিব্যাহার শব্দটি গঠিত হয়েছে। আর সব মিলিয়ে এই বাক্যে উপসর্গ আছে ১০ টি। ৩ নাম্বার আর ৪ নাম্বার বাক্য দুইটিতে কয়টি উপসর্গ আছে বলো তো? এটি কিন্তু আমি বলে দিব না। তোমরা নিজেরা খুঁজে বের করো যে এটা কয়টা হতে পারে। একটু চেষ্টা করো যে নিজেরা বের করতে পারো কিনা। আরেক ধরনের প্রশ্ন উপসর্গ থেকে প্রায়ই আসে, সেটি হচ্ছে নিচের কোনটি উপসর্গযুক্ত গঠিত শব্দ অথবা নিচের কোনটি উপসর্গযুক্ত গঠিত শব্দ নয়। এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য তোমাদের ওই লিস্টটা খুব একটা কাজে আসবে না। একটু কমন সেন্স কাজে লাগিয়ে তোমাকে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। কারণ এই যে ৪ টা শব্দ দেওয়া থাকবে ৪ টি অপশনে, প্রতিটা একই রকম বর্ণ দিয়ে শুরু হওয়া দেখবে। কাজেই কোনটি উপসর্গ আর কোনটি উপসর্গ নয় এটি বোঝার জন্য তোমাকে শব্দগুলো ভেঙে দেখার চেষ্টা করতে হবে যে শব্দগুলো কি ভাঙা যাচ্ছে, বা ১ম ২-১ টা বর্ণ বাদ দিলে কি আরেকটা অর্থপূর্ণ কোনো শব্দ পাওয়া যাচ্ছে। এইভাবে যদি একটু বের করতে পারো তাহলে তখন তোমরা অ্যান্সারটা খুঁজে পেতে পারবে। যেমন উদাহরণগুলো দেখো, উপসর্গযুক্ত শব্দ কোনটি? কুজন, কুসুম, কুলীন, কুশল। ৪ টি শব্দই কু দিয়ে শুরু হয়েছে এবং আমরা আগেই দেখেছি কু একটি উপসর্গ। কিন্তু তাই বলে এই ৪ টিই কিন্তু উপসর্গযোগে গঠিত শব্দ নয়। এখন তোমরা ভাঙার চেষ্টা করো যে কুজন শব্দটা কি ভাঙা যায় কিনা? কুজন, অবশ্যই জন একটা শব্দ আছে এবং জন শব্দের সাথে কু একটু খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যে মানুষটা ভালো না, যেজন ভালো না সেটাই হচ্ছে কুজন। কুসুম শব্দটাকে ভাঙার চেষ্টা করো। কু আর সুম, সুম বলে কি আসলে কোনো শব্দ আছে? আমার তো জানা নেই। এবার কুলীনে কি আছে? কুলীন, লীন বলেও সেরকম কোনো অর্থবহ শব্দ নাই। আবার কুশল, কুশল এখানেও কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা একটাই অপশন পেয়েছি যেখানে ভাঙলে পরের শব্দে একটা অর্থ আছে, সেটা হচ্ছে কুজন। তাহলে উপসর্গযুক্ত গঠিত শব্দ কোনটি? এখানে আমরা দিব কুজন। অর্থাৎ এই কুজন শব্দে কু হচ্ছে উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাকি শব্দগুলোতে কিন্তু কু উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি। সেখানে পুরো শব্দটাই একটা মৌলিক শব্দ। পরের প্রশ্নটি আবার উল্টা। এখানে উপসর্গযুক্ত শব্দ কোনটি নয় সেটি বের করতে হবে। তার মানে এখানে ৩ টা শব্দ আছে উপসর্গযোগে গঠিত শব্দ আর বাকি একটি মৌলিক শব্দ বা সেখানে কোনো উপসর্গ যুক্ত হয়নি। যেমন নির্মাণ, নির্মূল, নিলাম, নিতল। এখানে আমরা অনুমান করে নিতে পারি যে উপসর্গটা হয় নি অথবা নির, এরকম হবে। এখন যথারীতি আমরা ভাঙার চেষ্টা করব। নির্মাণ, নির যোগ মান ভাঙা যাচ্ছে এবং মান একটা অর্থবহ শব্দ বলেই আমরা জানি। আবার নির্মূল, নির যোগ মূল, অবশ্যই মূল শব্দটার একটা অর্থ আছে। নিলাম, নি যোগ লাম, লাম শব্দটার কি কোনো অর্থ আছে? তার মানে এটা একটা অপশন হতে পারে যে যেহেতু লাম একটা পরিপূর্ণ শব্দ নয়, কাজেই নিলাম একটা পরিপূর্ণ শব্দ, এখানে নি একটা উপসর্গ নয়। আবার নিতল, এখানে তল অবশ্যই একটা শব্দ, যার তল নেই সেটাই তো নিতল। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি নির্মাণ, নির্মূল এবং নিতল ৩ টাতেই উপসর্গ যুক্ত হয়েছে। যেহেতু উপসর্গটা বাদ দিলে বাকি একটা অর্থবহ শব্দ আমরা পাই, তার মানে এখানে উপসর্গ আছে। একমাত্র নিলাম এই শব্দটাতে কোনো উপসর্গ নেই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপসর্গ শব্দ নয় হচ্ছে নিলাম। তাহলে এইভাবে যখন তোমাকে
অপশন থেকে বের করতে বলবে কোনটি উপসর্গযুক্ত গঠিত শব্দ অথবা কোনটি নয়, তখন ভাঙার চেষ্টা করে একটু বের করতে হবে। এখানে মুখস্থ বিদ্যা কোনো কাজে লাগবে না। তুমি তোমার নিজের বুদ্ধি এবং বিবেচনা কাজে লাগিয়ে এগুলো বের করতে হবে। আরেক ধরনের প্রশ্ন আসে উপসর্গ থেকে, সেগুলো হচ্ছে তোমাকে উপসর্গযুক্ত একটা শব্দ দিয়ে বলবে এইখানে এই উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আগমন, এইখানে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশনে আছে পর্যন্ত, ঈষৎ, সদৃশ এবং বিপরীত। এখানে তোমরা যেটা করতে পারো, একটা লিস্ট আছে, যেকোনো বইয়ে এই লিস্টটা তোমরা পাবে। সেই লিস্টটা ২-৩ বার একটু পড়ে দেখো। মুখস্থ করতে হবে না। একবার পড়লেই বুঝতে পারবে যে এই উদাহরণগুলো তো আমাদের সবারই পরিচিত, এবং যদি একটু মিলিয়ে পড়ো যে এখানে কোন অর্থে কোনটি ব্যবহৃত হচ্ছে আর তার উদাহরণগুলা কি, কি? আমার বিশ্বাস এটা তোমাদের অপশন দেখলে অবশ্যই মনে হবে। যেমন আগমন শব্দটির উপসর্গটি ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। যদি কখনো এই লিস্টটা পড়া সম্ভব না হয় বা একেবারেই মনে পড়ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে অপশনগুলো দেখে তোমরা একটু মেলানোর চেষ্টা করবে। আবারও তোমাদের কমন সেন্স কাজে লাগাতে হবে যে আগমন শব্দটার মানে কি? কেউ কোথাও আসছে বা কোথাও থেকে এখানে আসছে, সেটাকে আমরা আগমন বলছি। এখানে পর্যন্ত কি আসলে হতে পারে? শব্দটার মানে কি? গমন পর্যন্ত? সেটা হয় না। আবার ঈষৎ গমন? সেটাও হয় না। গমন মানে তো যাওয়া, আর আগমন মানে হচ্ছে আসা। তার মানে সদৃশ বা যাওয়ার মতো কোনো কিছু গমন নয়। এটা হচ্ছে যাওয়ার বিপরীত। তার মানে শেষ অপশনটার সাথে আমাদের মেলাতে হবে। অর্থের সাথে একটু চিন্তা করবে যে গমন মানে যাওয়া আর আগমন মানে আসা। তাহলে গমন শব্দটার সাথে যুক্ত হয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এটার বিপরীত অর্থ দিচ্ছে। এভাবে বের করতে হবে। সেরকম আমরণ শব্দটির উপসর্গটি পর্যন্ত অর্থ দিচ্ছে। অর্থাৎ মরণ পর্যন্ত যখন আমরা বোঝাতে চাই তখনই আমরা আমরণ বলি। আবার কদবেল শব্দটির কদ উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। আরো কিছু প্রশ্ন পাবে তোমরা উপসর্গ থেকে, যেগুলো সংখ্যায় কম হলেও মাঝে, মাঝে আসে। যেমন একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে উপসর্গ শব্দের কোথায় ব্যবহৃত হয়? এটি হচ্ছে শব্দের শুরুতে, আমরা আগেই বলেছি। আর তোমাদের অপশন হিসেবে সেরকম থাকবে যে প্রারম্ভে নাকি অন্তে। প্রারম্ভ মানে শুরুতে। তাহলে উপসর্গ শব্দের শুরুতে ব্যবহৃত হয়। প্রত্যয় যেমন শব্দের শেষে ব্যবহৃত হয়, উপসর্গ যুক্ত হয় শব্দের শুরুতে। আরো একটা প্রশ্ন তোমরা মনে রাখতে পারো, সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, যেটির ব্যাখ্যা আমরা পরীক্ষার জন্য হয়তোবা পড়েছি। এখন এই বাক্যটা থেকে শূন্যস্থান হিসেবে প্রশ্ন আসতে পারে। যেমন অর্থবাচকতা বা অর্থদ্যোতকতা ২ জায়গায় যেকোনো এক জায়গায় শূন্যস্থান দিয়ে হয়তোবা সেটা অপশন থেকে খুঁজে বের করতে বলবে। কাজেই কোন শব্দটা কোথায় আছে ধারাবাহিকভাবে তোমরা মনে রাখবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো আর সাথে ওই লিস্টটা মনে রাখতে পারো, বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি এবং সাথে, সাথে বিদেশি উপসর্গগুলো সম্পর্কেও যদি ধারণা পরিষ্কার থাকে, তাহলে উপসর্গ থেকে যে প্রশ্নই আসুক আমার বিশ্বাস তোমরা অ্যান্সার করতে পারবে। সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।